শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি মৌলালী কলকাতা। আজকে রাজাবাজার থেকে এই মৌলালী পর্যন্ত একটা প্রতিবাদ সভা হলো মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের নেতৃত্বে। বিষয় আপনারা জানেন ইতিমধ্যেই যে বিভিন্ন জায়গায় মসজিদে নোটিশ দিয়ে মসজিদের মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। শুধু মসজিদ নয়, মন্দিরেও মাইক নামিয়ে নিতে বলছে প্রশাসন। বারবার মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিভিন্ন থানাতে ডেকে বিভিন্নভাবে নির্দেশ দেওয়া হচ্ছে মৌখিক। সেই সঙ্গে সঙ্গে 27 লক্ষ যে বৈধ ভোটারের নাম বাদ চলে গিয়েছে, সেই বৈধ ভোটারের নাম যত সত্তর আবার ভোটার লিস্টে ফিরিয়ে আনতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের নেতৃত্বে রাজাবাজার থেকে নিয়ে মৌলালী পর্যন্ত একটা প্রতিবাদ সভা হলো। মাইকে যে আজান আপনারা বন্ধ করতে যাচ্ছেন, মানে মাইকটা নামাতে চাচ্ছেন, আপনি রাজ্যসভায় আপনি আইন করেন, আইন করে মাইককে নামান। আমরা নিজে হুকে মাইক নামিয়ে দেবো, আপনারা সেই আইনটা করেন। কেন পরিবেশ দপ্তর মানে পরিবেশ এতে সাউন্ড পলিউশনে রাত 10টা থেকে 6টা পর্যন্ত মাইকিং বন্ধ আছে। তার আগে একটা ভাগ করে দিয়েছে জাস্টিস ভগবত প্রসাদ ব্যানার্জি। 1996 সালে যে অর্ডার আছে, তারপর 2000 সালে সুপ্রিম কোর্টের অর্ডার আছে। কোনো জায়গায় মাইক নামানো বা মাইকে কোনো কিছু বলার, মানে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ, এরকম কিছু বলা নেই। এটা একদম অন্যায় করছে। আমি সাধারণ মানুষকে বলবো যে যিনারা আসছে, যেসব পুলিশ আসছে বা সিভিক আসছে, সেই সব সিভিক বা এসআই বা কনস্টেবল যারা আসছে, তেনাদের নামে একটা করে কমপ্লেন লজ করেন। আজকে হয়তো এই সরকার আছে, কালকে সরকার চেঞ্জ হবে, কিন্তু তাদের কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া যাবে। আমরা প্রয়োজনে আইন অমান্য করব, আন্দোলন করব গণতান্ত্রিক পদ্ধতিতে। এখন দোয়া করব, দোয়ার পরে কেউ দাঁড়াবেন না। কথা আজকে আমরা প্রমাণ করেছি, হাইকোর্টের মহামান্য বিচারপতি যা বলেছেন কথায় কথায় আমরা সেটা পালন করব। হাত তুলে দোয়া করে দিন, তারপর এখান থেকে চলে যাবেন। এটা পুলিশ অথরিটি নয়। এখানে আপনার 1996 সালে ভগবতী প্রসাদ ব্যানার্জি 1 এপ্রিল 1996 সেই জাজমেন্টের কপি আমার কাছে আছে। উনি ডেসিবেল ঠিক করে দিয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল জোন, সাইলেন্ট জোন, রাত 10টা থেকে সকাল 6টা। পুলিশকে কে অধিকার দিয়েছে? কালকেও হাইকোর্টে পুলিশ ভৎসনা খেয়েছে, তবুও তারা মাইকে নামাচ্ছে। যেহেতু কোর্টের জুরিডিকশনে আছে, আমরা এখন আন্দোলন আগে কোর্টে যাব, বিচার চাই। এটা অন্যায় কথা। আরেকটা কথা আপনাদের সামনে বলছি, কথাটা একটু শক্ত। আরএসএস এর মঠ আছে। আরএসএস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 4 ফুট বড় ওই কি নাম হর্ন আছে। একবারে জিজ্ঞেস করেছেন মঠের বাবুদের, কবে পারমিশন নিয়েছিলে, কখন বাজাও, সকালে না বিকেলে, খুলতে পারবেন? মঠের মাইক ক্ষমতা নেই। বিভিন্ন থানা দেখছি। আমি যা বলছি ভালো করে শুনুন, থানা নেই এটা কেউ বলেনি, বলছি থানা কি মশাই, সব ইল্লিগাল, তারা অন্যায় করছে, গাজুয়ারি করছে পূর্ণভাবে। হয় বিভিন্ন কথাটা বললাম, বিভিন্ন থানাকে, এটা বেআইনি অন্যায়। কোর্ট ভৎসনা করছে, তারা কে? অধিকার তাদের নেই। চল, থানার অফিসাররা যেমন চাকরি করে, মুয়াজ্জিন ইমাম সাহেবের আবার কথা ওইসব ভেঙে কথা বলার কি দরকার? তাদের বারবার থানা যাবে না। তারা থানায় কে ডাকবে? কে অথরিটি দিয়েছে থানাকে? ইমাম সাহেব সম্মানের মানুষ। থানার বড় বাবু মসজিদ চালাবে, মঠের মন্দির চালাবে, না বেলুড় মঠের আশ্রম চালাবে থানার বাবুরা? সারা মাইক ঘুরছে সব জায়গায়, কোথাও কিছু নেই। ফর্ম দেওয়া হচ্ছে। আরে তাকে জিজ্ঞেস করুন ছোট ছোট কথা। আপনার যে প্রশ্ন হলো মাইক নিয়ে, মাইক শুধু মসজিদে খোলা হয়নি, অনেক মন্দিরেও খোলা হয়েছে। কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে, আইনকে জানতে হবে। আজ পর্যন্ত যতগুলো মামলা সাউন্ড পলিউশন নিয়ে মাইকের জন্য বিভিন্ন হাইকোর্ট অথবা মাননীয় সুপ্রিম কোর্টে হয়েছে,
আজ পর্যন্ত কোনো মামলায় কোনো একটা ওয়ার্ডের সিঙ্গেল বিস্পার গল্প নেই যে আপনাকে মাইকটা খুলতে হবে। এটা কোনো মেমো নেই, কোনো নোটিফিকেশন নেই, কোনো রাজ্য সরকারের অর্ডার নেই। তার সত্ত্বেও যদি এনারা করছেন, আমি ওনাদেরকে আইনভাবে অ্যাপিল করব যে আপনারা দয়া করে, যদি আইনের মধ্যে আছে যে মন্দির মসজিদ গুরুদুয়ারাতে মাইক খোলা যায়, তাহলে আপনি সেই প্রস্তুতিটা নিন। কিন্তু সুপ্রিম কোর্টের অথবা হাইকোর্টের যে রায় আছে, সেই রায়ের মধ্যে নির্দিষ্ট লেখা আছে যে জোন ওয়াইজ, ইন্ডাস্ট্রিয়াল জোন, কমার্শিয়াল জোন, রেসিডেন্সিয়াল জোন, সাইলেন্স জোন, ওই জোন ওয়াইজে ডেসিবেলের মাধ্যমে আপনারা আওয়াজটা ব্যবহার করুন, অন্য কাউকে ক্ষতি না হয়। এই রায়টা আমরা মেনে চলছি। আমরা রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে আপিল করছি, হাম্বলি আপিল করছি যে আপনারা দয়া করে এই জিনিসটাকে নিজের সংজ্ঞানে নিয়ে একটা রাস্তা বের করুন। কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমি আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র সরকার পর্যন্ত এই কথা যাবে, আর ওনারা এই জিনিসের বিষয়তে আলোচনার মাধ্যমে একটা কোনো সিদ্ধান্ত নেবেন। মেনলি দুটো ইস্যু ছিল আমাদের। একটা হচ্ছে 27 লক্ষ নাগরিক, তাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জেনুইন ভোটার যারা নাগরিক বাংলার, তাদের প্রত্যেকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। এটা তাদের সাংবিধানিক অধিকার, এটা তারা মর্যাদার, একটি ভোট একটি মর্যাদা। তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে। যখন তাদেরকে ভোটার করা হয়েছিল, তাদের বাড়িতে লোক পাঠিয়ে সসম্মানে তাদেরকে ভোটার করা হয়েছিল। আজকে যখন যাচাই বাছাই চলছে, তাদেরকে কেন ট্রাইব্যুনালে আসতে হচ্ছে, কেন তাদেরকে ডিএম অফিসে, এসডি অফিসে যেতে হচ্ছে? এটা কি নাগরিকদের মর্যাদা দেওয়া হচ্ছে? এটা কি নির্বাচন কমিশনের জন্য শোভা পায়? এই প্রশ্ন তুলেছি আমরা। আর কতদিন হয়ে গেল একটা ইলেকশনে তারা ভোট দিতে পারলো না। আবার আমাদের পৌরসভার ভোট আসছে, এসব ভোট থেকে তাদের বঞ্চিত করে দেওয়া হবে নাগরিকদেরকে। তারা বলছে যে হ্যাঁ এরা নাগরিক, নাহলে বলে দিক এরা নাগরিক নয়। যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, নাগরিক নয়, বলে দিতে পারে যে এটা নাগরিক নয়, সেই হিসাবে তাদেরকে ট্রিট করুক। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে বারবার শোনা যাচ্ছে একটা কথা যে একটা কমিউনিটি আমাকে ভোট দিয়ে জিতিয়ে আনেনি, সুতরাং তাদের হয়ে আমি কোনো কাজ করব। আমরা কমিউনিটির কথা বলতে আসিনি, আমরা নাগরিকদের কথা বলতে এসেছি। উনি নাগরিকদের মুখ্যমন্ত্রী, এটা ওনাকে মনে রাখতে হবে। এটা গণতান্ত্রিক দেশ, এখানে বিরোধীও থাকবে, এখানে সপক্ষেও থাকবে। এই উভয় পক্ষ নিয়ে এখানে সরকার চলে। যদি উনি মনে করেন যে আমার বিপক্ষে যারা ভোট দিয়েছেন তারা আমার কেউ নয়, এ কথা উনি লিখে দিক। সেই এমএলএরা ওনার বিরোধীদের ভোট নিয়ে জিতে বিধানসভায় বসছেন, এটা ওনাদেরকে মনে রাখতে হবে। উনি অন্যায় কথা বলছেন। এই ধরনের কথা একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, যতদিন তিনি বিরোধী ছিলেন আলাদা কথা, আজকে তো তিনি স্বনামধন্য মুখ্যমন্ত্রী, তার ভাষা তো সেই ধরনের হওয়া দরকার। একই কথা হলো, কে আমাকে, গণতান্ত্রিক দেশে কে আমাকে ভোট দিয়েছে, কে দেয়নি? হ্যাঁ, এটা কি উনি এখনো মানে বিরোধী চেয়ারে বসে আছেন বলে ভাবছেন নাকি উনি? ওটা নিয়ে আমরাও কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা বেআইনি হচ্ছে। কিন্তু কোর্টে যাবেন কি করে? যে নোটিশ দিচ্ছে তাদের প্রশাসনের কোনো সইশীল নেই। দেখুন, তার জন্য প্রসেস আছে, মিডিয়া কভারেজ দিচ্ছে, সেই মিডিয়ার খবর নিয়ে আমরা কোর্টে যেতেই পারি। ওরা আইন বাঁচানোর জন্য এটা করছে, লিখিত কিছু দিচ্ছে না। এটা ওরা আইনের হাত থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। ইমান মুয়াজ্জিনের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? যে আমরা লিখিত বলে দিয়েছি, নোটিশ ছাড়া কেউ মাইক নামাবে না। এটা যখন মাইক লাগানো হয়েছে, তাদের ধর্মীয় প্রয়োজনে লাগিয়েছে, সামাজিক প্রয়োজনে লাগিয়েছে। মসজিদে 5টি টাইম মাইক ব্যবহার করা হয় কেবল নামাজের সময় ঘোষণা করার জন্য, যে এই নামাজের সময় হয়ে গেছে। সেই আজানের আওয়াজ শুনে যারা মসজিদে নামাজ পড়তে আসে তারা মসজিদে চলে আসে, আমাদের মহিলারা তারা বাড়িতে নামাজ পড়ার প্রস্তুতি নেয়। এই ঘোষণা যদি মসজিদ থেকে করা বেআইনি হয়, তাহলে পুলিশ নোটিশ করে বন্ধ করেছে। কেন উর্দি করে কোনো থানা থেকে কাউকে প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছে? এটা ইমাম মুয়াজ্জিনরা কর্মচারী, মসজিদে তারা মাইনে পায়। তাহলে মসজিদে কমিটি আছে, এলাকার মানুষ আছে, তাদেরকে না ডেকে বারবার থানাতে কেন ইমাম মুয়াজ্জিনকে ডাকা হচ্ছে? এই অভিজ্ঞতাটা সম্ভবত থানার বড়বাবুর নেই, যে মসজিদ পরিচালনা ইমামরা করেন না।
মসজিদ পরিচালনা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় মুসলিম সমাজে। তার একটা কমিটি থাকে, কমিটির একজন প্রধান থাকেন, একজন সেক্রেটারি থাকেন, তারাই মসজিদটাকে পরিচালনা করে। ইমামদের নিয়োগ, ইমাম বিয়োগ, মুয়াজ্জিন নিয়োগ, মুয়াজ্জিন বিয়োগ, এটা সম্পূর্ণ গ্রামবাসীরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা কমিটি তৈরি করে থাকে। যে বিভিন্ন থানা থেকে যখন ইমাম মুয়াজ্জিনকে ডাকছে, তারা যখন বেরিয়ে আসছে, তারা অপমান করছে, বোঝার জায়গা নোংরা। আমরা সেটা বলেছি, এটা ইমাম সাহেবদেরকে, ধর্মীয় যারা স্কলার তাদেরকে অবমাননাই করা হচ্ছে। আমাদের অপমান করা মানে তো সমস্ত মুসলিম সমাজকে অপমান করা হচ্ছে। ইমামদের অপমাননা হচ্ছে, মুসলিম সমাজ সেটা অনুভব করছে।